পটলবাবু খুন হয়েছেন, অথচ তার লাশ পাওয়া যাচ্ছে না। এইটাই সবাইকে ভাবিয়ে তুলেছে। খুন হওয়া ব্যাপারটা নিয়ে অবশ্য সন্দেহ নেই, কারণ তাকে খুন করার হুমকি দিয়েছিল ভীমরুল। আর ভীমরুল যদি কাউকে খুন করার হুমকি দেয়, তবে সেই লোক নিজেকে নিহত বলেই ধরে নিতে পারে, কারণ ভীমরুল হলো এক সাংঘাতিক আততায়ী। পুলিশ টুলিশ তার টিকিট নাগালও পায় না, অথচ সে বহাল তবিয়তেই তার পছন্দ মতো লোককে খুন করে বেড়ায়, তাও আবার আগে থেকে সতর্ক করে দিয়ে। পটলবাবু অবশ্য লোক সুবিধের নন। সোনার উপর ব্যবসায় তার লাখো লাখো টাকা আয়, সুদের কারবারও আছে। তাছাড়া তার আবার একটি পোষা গুন্ডা বাহিনীও আছে। পটলবাবুর হয়ে এই গুন্ডাগুলোই আদায় উসুল করে। রথতলা এবং আশপাশের অঞ্চল পটলবাবুর ভয়ে ততষ্ট। মাসখানেক আগে সীমন্ত নামে একটা গরিব লোক বইয়ের গয়না বাঁধা রেখে পটলবাবুর কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল। শোধ দিতে না পারায় কয়েক মাসেই পটলবাবু নিজস্ব সুদের হারে ধার বেড়ে চলে সুদে আসলে দাঁড়ালো 5000। সীমন্ত তো মাথায় হাত। যাই হোক, হঠাৎ সীমন্ত একটা লটারিতে 5 লাখ টাকা প্রাইজ পেয়ে গেল। আনন্দে সে তখন আত্মহারা। ঠিক সেই সময়ে পটলবাবুর গুন্ডারা গিয়ে হাজির। তারা বলল সুদে আসলে পটলবাবুর পাওনা ওই 5 লাখই দাঁড়িয়েছে। সীমন্তকে মারধর করে তারা লটারির টিকিটটা কেড়ে নিয়ে এলো। পটলবাবু দিব্যি হাসতে হাসতে প্রাইজের টাকাটা বাগিয়ে নিলেন। এই ঘটনার কয়েকদিন পরেই ভীমরুলের চিঠি এলো। সেই মার্কামারা নীল রঙের খামের উপর একটা ভীমরুলের ছবি, ভেতরে নীল চিরকুটে পরিষ্কার হাতের লেখায় কয়েকটি কথা। তোমার পাপের সীমা ছাড়িয়েছে, মরার জন্য প্রস্তুত হও। 24 ঘন্টার মধ্যে সীমন্তর 5 লাখ টাকা ও তৎসহ ক্ষমা ভিক্ষার মূল্যস্বরূপ আরও 10,000 টাকা তাকে প্রত্যার্পণ করতে পারলে ভালো, নইলে আর 60 দিনের মধ্যেই তোমাকে খুন করা হবে। তোমার জম ভীমরুল। ভীমরুলের চিঠি ইয়ার্কির ব্যাপার নয়, সুতরাং উদ্বিগ্ন পটলবাবু পুলিশের কাছে গেলেন। দারোগাবু চিঠিটা তাচ্ছিল্যের চোখে দেখে হাই তুলে বলেন, আমার কিছু করার নেই মশাই। উড়ো চিঠির পেছনে ছোটা আমাদের কর্ম নয়। উত্তেজিত পটলবাবু বললেন, উড়ো কি মশাই? এই যে ভীমরুলের চিঠি। সে তো জানি মশাই, কিন্তু ঘটনাটা না ঘটলে তো আর কিছু করতে পারি না। আগে ঘটুক, তারপর দেখা যাবে। আসলে পুলিশও পটলবাবুকে ভালো চোখে দেখে না। পটলবাবু তখন এসে ধরলেন গোয়েন্দা বরদাচরণকে। বাবা বরদা, আমি যে মারা পড়তে চলেছি। বরদা একটু হেসে বলল, শুভস্য শীঘ্রম। তার মানে তুমি কি আমার মৃত্যু চাইছো? ভোট নিয়ে দেখবেন জনমত তাই চাইছে। তবে আমি গোয়েন্দা, অতর্কে রক্ষা করাই আমার কাজ। কই দেখি চিঠিটা। বরদা চিঠিটা ভালো করে দেখল, নিজের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আঙুলের ছাপ খুঁজল, পেল না। পোষা কুকুরকে টমিকে চিঠিটা শুকিয়ে খানিক এদিক ওদিক খুঁজে এলো। তারপর চিঠিটা ফেরত দিয়ে বলল, 7 দিন একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো? তুমি তো বলেই খালাস। সাবধানে থাকলে কি ভীমরুল রেহাই দেবে? সে যে ভীমরুলের মতোই 7 হাত জলের তলায় গিয়ে হুল দেয়। কেন, আপনার তো একটা গুন্ডা বাহিনী আছে বলে শুনেছি, তারাই আপনাকে পাহারা দেবে। একটা দীর্ঘশ্বাস ফেলে পটলবাবু বললেন, তারা দেবে, কিন্তু তারা বেশি বুদ্ধি ধরে না। গায়ের জোর দিয়ে কি আর সব কাজ হয়? শুনেছি ভীমরুল তুখোর চালাক। কোথা দিয়ে যে তার মৃত্যুবান আসবে কে জানে। বাপু বরদাচরণ, তোমাকে মোটা টাকা দেব, আমাকে পাহারা দেওয়ার ভারটা তুমিই নাও। বরদাচরণ পটলবাবুকে পছন্দ করে না।
বলে পটলবাবু খুন হন সেটাও সে চায় না। বলল, পটলবাবু, আমার হাতে এখন অনেক কাজ। চারিদিকে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে, গোয়েন্দাদের ব্যস্ততাও তেমনই বাড়ছে। 3টে দিন কোনো রকমে যদি আপনি কাটিয়ে দিতে পারেন, তাহলে 4র্থ দিন থেকে আমি আপনার নিরাপত্তার ভার নেব। আগামী 3 দিন আমি বড়ই ব্যস্ত। তবে আমি বলি কি, ওই বেচারার টাকাগুলো দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। পটলবাবু খ্যাঁক করে উঠলেন, হকের টাকা দিয়ে দিলেই হবে? ধর্ম বলে একটা ব্যাপার আছে না? ও হ্যাঁ, তাই তো, ধর্ম বলেও তো একটা কথা আছে। পটলবাবু বরদাচরণের ফি বাবদ 5,000 টাকা অগ্রিম দিয়ে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু বুকের ধুকধুকুনিটা যাচ্ছে না। রাতে ঘুম আসে না, খিদে পায় না, কাজে মন দিতে পারেন না। তার 3 জন বিশ্বস্ত দেহরক্ষীর মধ্যে ন্যাপা হলো প্রাক্তন বাটারসি। বিশাল চেহারা, যার গায়ে পেশি কিলবিল করছে। দ্বিতীয় দেহরক্ষী হলো কুম্ফু ক্যারাটের ওস্তাদ গুলে। 3 নম্বর দেহরক্ষী স্বর্ণপদকজয়ী মুষ্টিযোদ্ধা হারু। তারা পটলবাবুর কাছ থেকে মোটা বেতন পায়। সন্ডাগুন্ডার কাছে তারা খুবই দড়, তবে বুদ্ধির ব্যাপারে তাদের খামতি আছে। কিন্তু ভীমরুল অতি বুদ্ধিমান, সে মোটা দাগের কাজ করে। পটলবাবু খুবই দুশ্চিন্তার মধ্যে রইলেন। স্থির করলেন 3 দিন আর ঘরের বাইরে যাবেন না। দ্বিতীয় দিন সকালে মহিতোষ নামে এক মহাজন এলো। মোটা সুদে লাখ টাকা ধার নিয়েছিল। সুদে আসলে 2 লাখ টাকা শোধ দিতে এসেছে, সঙ্গে 2 জন পাইক। টাকা পয়সার লেনদেন হয় নিচের বৈঠকখানার পাশের ঘরে। এ ঘরে সিন্দুক টিন্দুক আছে। পটলবাবু তার দেহরক্ষীদের কখনো এ ঘরে ঢুকতে দেন না। লেনদেনের সময় তিনি সবসময় একা থাকেন। মক্কেলরাও একাই সে ঘরে ঢুকতে পায়। পটলবাবু ঘরে ঢুকে মহিতোষকে ডেকে পাঠালেন, কিন্তু মহিতোষ যখন ঘরে ঢুকলো তখন পটলবাবুর একগাল মাছি। লোকটা মোটেই মহিতোষ নয়। পটলবাবু শুধু করে 2 বার চিৎকার করার অবকাশ পেয়েছিলেন। তারপর যে কি হলো কেউ জানে না। ঘণ্টাখানেক পরে ঘর থেকে কেউ বেরোচ্ছে না দেখে বাড়ির লোকজন জড়ো হলো। বিস্তর ডাকাডাকি আর চেঁচামেচির পর দরজা ভেঙে দেখা গেল মহিতোষ নামে আগন্তুক এবং পটলবাবু কারো চিহ্ন নেই। গন্ডগোলের সুযোগে মহিতোষ ও পাইক 2 জন পালিয়েছে। ঘরের মোটা গারদের একটা জানালা ভাঙা, কিন্তু জানালা দিয়ে পটলবাবুকে নিয়ে যদি আততায়ী বেরিয়ে গিয়ে থাকে, তাহলেই বা সে কি করে বাড়ির উঁচুল পাঁচিল ডিঙিয়ে কিংবা কি করেই বা দরনের চোখ এড়িয়ে ফটক দিয়ে বেরোবে। পুলিশ এসে সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে ফেলল। এটা গুম কেস, খুনের কেস বলা যাবে না। যাই হোক, সবাই ধরে নিল শুধু গুম নয়, গুম করে পটলবাবুকে খুনও করা হয়েছে। কারণ ভীমরুলের যেই কথা সেই কাজ। লাশটা অবশ্য 2-4 দিনের মধ্যে পাওয়া যাবে। কিন্তু 1 দিন, 2 দিন, এইভাবে 7 দিন কাটতে চলল। পটলবাবুর লাশের কোনো হদিশ হলো না। পটলবাবুর 4 ছেলে গিয়ে বরদাচরণকে ধরে পড়ল। বাবা আপনার ওপর খুব ভরসা করেছিলেন, কিন্তু আপনি তো বাবাকে রক্ষা করতে পারলেন না। এখন কি হবে? বরদাচরণ নানা রকম কেস নিয়েই সর্বদাই ভাবিত। গম্ভীর মুখে শুধু বলল, বাবার লাশটাও যে পাওয়া যাচ্ছে না। ভীমরুলকে ধরার ব্যাপারেও তো কিচ্ছু হচ্ছে না। বিরক্ত হয়ে পটলবাবুর ছেলেরা ফিরে এলো। গভীর রাত। বরদাচরণ তার দোতলার ঘরে একটা কেস হিস্ট্রি লিখছে, গভীর চিন্তাময়। হঠাৎ খোলা জানালা দিয়ে
ঘরের মধ্যে একটা ঢিল এসে পড়ল। ঢিলে বাঁধা একটা কাগজ। বরদাচরণ ঢিলটা কুড়িয়ে নিয়ে কাগজটা খুলে দেখল, তাতে লেখা, কাহার পাড়ায় মজা পুকুরের ধারে পটলের লাশ পড়ে আছে ভীমরুল। বরদাচরণ কাগজটা মুড়ে পকেটে রাখল। তাড়া নেই, লাশ তো আর উঠে পালাতে পারবে না, সকালে গিয়ে দেখলেই হবে। সকালে দেরিতে ঘুম থেকে উঠে একটু গড়িমসি করে যখন বরদা মাছ পুকুরের কাছে পৌঁছল, তখন সেখানে লাশটা দেখা গেল না। মজা পুকুর খুব নির্জন জায়গা, চারিদিক ঘন কষার। দিনে দুপুরে এখানে কেউ বড় একটা আসে না। একসময় ডাকাতের আড্ডা ছিল। ডাকাতে কালীবাড়ির ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। চারিদিকটা ঘুরে দেখে বরদা পুকুরের ধারে এসে দেখল একটা রোগা মতো ছোটখাটো চেহারার লোক পুকুরের এক ধারে বসে ছিপ দিয়ে নিবিষ্ট মনে মাছ ধরার চেষ্টা করছে। একটু আগেও লোকটা এখানে ছিল না। বরদাচরণ লোকটার দিকে অবহেলার চোখে একটু চেয়ে জোরমোড়া ভেঙে হাই তুলে আলগা গলায় বলল, কটা মাছ পেলেন? লোকটা বরদাচরণের দিকে ফিরেও তাকালো না, কিন্তু একটু চাপা গলায় বলল, একটা মাছ ধরবো বলেই বসে আছি, বড় মাছ, খুব লেজে খেলাচ্ছে। বরদাচরণ একটু হেসে বলল, বড় মাছ ধরতে হলে উপযুক্ত টোপ চাইতো, তা টোপটা কি? সেইটাই বড় মাছটার কাছে জানতে চাইছি। বরদাচরণ একটু ভেবে বলল, বড় মাছটা টোপ গিলবে না, তবে আপোষ করতে রাজি আছে। লোকটা ছিপ গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। নিতান্তই হেঁটো, ধুতি আর কামিজ গায়ে একটা গেঁয়ো লোক, বয়স 30-এর আশেপাশে। মুখখানা একদম ভাবলেসিন। বরদাচরণের দিকে না তাকিয়ে মাথাটা নিচু রেখে বলল, আপোষটা কিরকম? পটলবাবুকে মইতো সেজে আমি সরিয়েছি বটে, তা বলে আমি তার সমর্থক নই। লোকটা আমার মক্কেল, তাকে রক্ষা করা আমার কর্তব্য। রোগা ভাগা লোকটা নিচু গলাতেই বলল, ভীমরুলের চাকে খোঁচা দিয়েছেন, আপনার সাহস আছে বটে। আমি ভীমরুলের শত্রু নই। পটলকে না মারলে এলাকায় শান্তি থাকবে না, ওকে আমার হাতে ছেড়ে দিন। মাথা নেড়ে বরদা বলল, তা হয় না, তাকে মারলে আমার শর্ত ভঙ্গ হবে। তাহলে তো ভীমরুলের সঙ্গে শত্রুতাই আপনি চান? আমার যে কথা সেই কাজ। না, ভীমরুলের মুখ রক্ষা ব্যবস্থাও ভেবে দেখেছি। কি ব্যবস্থা? পটলকে বলেছি, পান বাঁচাতে গেলে তাকে দেশ ত্যাগ করতে হবে এবং অন্য জায়গায় অন্য নামে বেঁচে থাকতে হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। সে যে বেঁচে আছে এ কথা কেউ জানবে না। সে যদি আর কখনো এ তল্লাটে আসে, না, সে ভয় আর নেই। আপনার ভয়ে সে আত্মারা হয়ে আছে। আর সীমন্তর টাকাটা? পটল আমার সঙ্গে পালানোর সময় নগদ 5,10,000 আলাদা করে সীমন্তের জন্য নিয়ে এসেছিল। টাকাটা কাল রাতেই সীমন্ত পেয়ে গেছে। ভীমরুল এবার একটু হাসল, বলল, চোরের ওপর বাটপাড়ি করেছেন, তবু আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি একজন দক্ষ গোয়েন্দা। ধন্যবাদ। ছোটখাটো লোকটা ছিপটা হাতে নিয়ে কষার বনের মধ্যে ঢুকে কোথায় যে চলে গেল কে জানে। বরদাচরণ বাড়িতে ফিরে এসে তার দোতলা ঘরের পাশে পুরনো লেপ তোষকের মস্ত কাঠের বাক্স খুলে পটলবাবুকে বের করল। পটলবাবু তখন চিঁচি করছেন। তা পটলবাবু, এবার কি করবেন? পান রক্ষা করো বড়দা, তারপর কি করব ভাবা যাবে। প্রাণের ভয় আর নেই। ভীমরুল শর্তাধীন আপনাকে রেহাই দেবে। কিন্তু আপনি যাবেন কোথায়? হিমালয়ে? সাধু হবেন নাকি?
না না, ববসা আমার রক্তে। হিমালয়ে মেলা সাধু। আমি ঠিক করেছি সাধুদের চাল, ডাল, আটা, লোটা কম্বল, কৌপিন ইত্যাদি সাপ্লাই দেওয়ার ব্যবসা করব। সাধুদের সাপ্লাই দেবেন? টাকা দেবে কে? ভক্তরা দেবে বাবা। ওসব আমার ছক করা আছে। পটলের ব্যবসা বৃদ্ধি দেখে বড়দা অবাক হয়ে গেল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।